অফিসে বের হবার সময় মা আমায় ডেকে বলল, তোর বউয়ের তো 7 মাস চলছে, তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি? আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম, ঠিক বুঝলাম না মা, এই অবস্থায় মিতাকে বাপের বাড়িতে রেখে আসবো কেন? মা তখন বলল, দেখ, আমাদের বংশের একটা নিয়ম হলো, বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয়, প্রথমবার বাচ্চার মা হবে। বলা তো যায় না কখন কি হয়, কিছু একটা হলে দেখা যাবে তোর শ্বশুরবাড়ির লোকজন আমাদের দায়ী করবে। আমি মাকে বললাম, মা, তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ি গ্রামে, তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে। আল্লাহ না করুক দেখা গেল মিতার কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারবে না, তার চেয়ে মিতা এখানে থাকুক। আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয়? আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, একটু ব্যথা সহ্য করতে পারছে না, তাই ব্যথা ওঠার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে। তাছাড়া এইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে, তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয়, ওদের মেয়ে, ওরা এইসব ঝামেলা দেখুক। আমি মুচকি হেসে মাকে বললাম, মিতা ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা, তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি। মা, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলব না। এই কথা বলে আমি যখন মায়ের রুম থেকে বের হলাম তখন খেয়াল করি মিতা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমায় দেখে মিতা শুকনো হাসি হেসে বলল, আল্লাহর রহমতে আমার কিছু হবে না, তুমি আমায় আমার বাপের বাড়ি দিয়ে এসো। মিতার এই শুকনো হাসির পেছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম। আমি ওর হাতটা ধরে বললাম, তোমার মুখে শুকনো হাসি মানায় না, সতেজ হাসিটা বেশি মানায়। চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। অফিস থেকে ফিরতে ফিরতে বিকাল 5টা বেজে গেল। আমি তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে মিতাকে বললাম, তুমি তৈরি হয়ে নাও তো, ডাক্তারের কাছে যেতে হবে। মিতা বলল, আমি ঠিক আছি তো, শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না। মিতার কথা শুনে আমি কিছুটা রেগে গিয়ে বললাম, তোমার এত বুঝতে হবে না, ডাক্তার বলেছিল 15 দিন পর পর একবার চেক আপ করাতে, আর আজ 17 দিন চলে যাচ্ছে, যাও তৈরি হয়ে এসো। মিতাকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় মা আমাদের দেখে বলল, তোদের ঢং দেখে আমি আর বাঁচি না, আমিও 2 সন্তানের মা হয়েছি, আমার কখনো ডাক্তারের কাছে তোদের মতো দৌড়াতে হয়নি। মার কথা শুনে আমি হেসে বললাম, মা, দরজাটা লাগিয়ে দাও, আমাদের আসতে 1 ঘন্টার মতো দেরি হবে। ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করি মিতা মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, প্লিজ মার কথায় কিছু মনে করো না, সেকালের মানুষ, তাই এখন কিছু বোঝে না, আমি আছি তো তোমার পাশে। ওইদিকে অফিসের বস অ্যাপ্লিকেশনটা পড়ে আমার দিকে তাকিয়ে বললেন, বাচ্চা হবে আপনার স্ত্রীর, আর আপনি ছুটি যাচ্ছেন 1 মাসের, ব্যাপারটা কি? আমি বসকে বললাম, স্যার, আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই। বস কিছুটা অবাক হয়ে বললেন, তাই বলে 1 মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব? আপনি মহিলা হলে আপনাকে না হয় গর্ভকালীন ছুটি দেওয়া যেত, কিন্তু আপনি তো পুরুষ, আপনাকে কিভাবে এতদিনের ছুটি দেই? আমি বসকে বললাম, গর্ভকালীন ছুটিটা একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও প্রাপ্য। প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন সময়ে স্ত্রীর পাশে থাকা, তেমনি প্রতিটা স্ত্রীও চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে। 6 বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি, কোম্পানি কি আমায় এখন 1 মাস সময় দিতে পারে না? আমি তো বেশি কিছু চাইনি। বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল, ঠিক আছে, আপনি যান, আমি বিষয়টা দেখছি।
কয়েকদিন হলো বড় আপু আমাদের বাড়িতে এসেছে। আমি খেয়াল করছি আপুর যে কাজগুলো নিজের করা উচিত সে কাজগুলো মিতাকে দিয়ে করাচ্ছে। সেদিন খেয়াল করি আপু এক মনে টিভিতে সিরিয়াল দেখছে আর মিতাকে বলছে, আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো। আরেকদিন শুনি আপু বিছানায় শুয়ে থেকে মিতাকে ডেকে বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমায় 1 কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো। আজ সকাল থেকেই মিতার শরীরটা একটু খারাপ। এ অবস্থায় আপু মিতাকে বলল, তোমার হাতের পাটিসাপটা পিঠা তোমার দুলাভাই খেতে খুব পছন্দ করে, তুমি আজ আমায় কতগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে দিও তো। আমি খুব অবাক হচ্ছিলাম আমার আপুর কথা শুনে, তাই কিছুটা রেগে গিয়ে বললাম, তোর বরকে তুই নিজে পিঠা বানিয়ে খাওয়া, তুই আমার বউকে বলছিস কেন? আপু মুখ বাঁকিয়ে বলল, বউয়ের চামচাগিরি করছিস নাকি? আমি বললাম, কোনো চামচাগিরি করছি না, শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। তুই নিজেও এক বাচ্চার মা, তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হয়। তুই কি করে এ অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চার দুধ গরম করে দিতে, তোর জন্য কফি বানিয়ে দিতে, আর আজ বলছিস তোর বরের জন্য পাটিসাপটা বানাতে? মেয়েটা প্রথম মা হতে যাচ্ছে, মনে কত রকমের ভয় থাকতে পারে। কোথায় তুই মিতাকে একটু সাহায্য করবি, একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায়, তা না করে উল্টো তুই ওকে পিঠা বানাতে বলছিস। এমন সময় মা খুব রেগে গিয়ে বলল, আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বউয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে। কি এমন তোর বউকে বলেছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস? কয়েকটা পিঠে বানিয়ে দিতেই তো বলেছে, অথচ তোরা যখন পেটে ছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম। আমি মায়ের দিকে তাকিয়ে হেসে বললাম, মা, আমার আপু যখন প্রেগন্যান্ট ছিল তখন তুমি 5 মাস যেতে না যেতেই আপুকে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে আপুর ওখানে কোনো কাজ করতে না হয়। আমি দেখেছি আপুকে দিয়ে তুমি কাজ করানো তো দূরে থাক, আপুকে কখনো রান্নাঘরে যেতে দাওনি। সেই তুমি ছেলের বউয়ের বেলায় এতটা বদলে গেলে। আমি যখন মা আর আপুকে কথাগুলো বলছিলাম তখন মিতা আমাকে বারবার থামতে বলছিল। তখন আপু মিতাকে বলল, থাক থাক, নিজের স্বামীকে মা বোনের উপর খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে ভালো সাজতে হবে না। কথাটা শুনে মিতার মাথা নিচু করে অন্য রুমে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, মূর্খ মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সহজ, কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সত্যি খুব কঠিন। রুমে ঢুকে দেখি মিতা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। মিতা আমার দিকে ফিরে শুকনো হাসি দিল, আর আমি তখন বললাম, তোমার মুখে শুকনো হাসি মানায় না, সতেজ হাসিটা বেশি মানায়। নীতিবাক্য, একটা মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী। তাই প্রতিটি পুরুষ যদি তার বউয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর নির্যাতিত হতে হবে না। আপনার স্ত্রী যখন আপনার কাছ থেকে সময়, যত্ন, ভালোবাসা কম পাবে তখন দেখবেন সে তার চাহিদা বাড়াতে থাকবে। শাড়ি, গয়না, আসবাবপত্র কিংবা ঘর সাজানোর যাবতীয় জিনিস কিনতে বায়না ধরবে, বিলাসবহুল জীবনযাপন করতে চাইবে। আপনার থেকে যখন সময়, যত্ন কিংবা ভালোবাসা পাবে না তখন সে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাইবে। আবার আপনার স্বামী যখন আপনার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট পাবে না তখন তার মেজাজ খিটখিটে থাকবে, আপনার সাথে অকারণে ঝগড়া করবে, সব কাজে ভুল ধরা শুরু করবে। স্ত্রী যদি মানসিক কিংবা শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ হয় তবে সে পুরুষ কখনো সফলতার মুখ দেখতে পারে না, সে থাকবে কেবলই হতাশাগ্রস্ত। সত্যি বলতে পুরুষ মানুষ সব সহ্য করতে পারে, শুধু তার শারীরিক কিংবা মানসিক চাহিদার অপূর্ণতা সহ্য করতে পারে না। আপনি আপনার স্বামীর সাথে যত শারীরিক দূরত্ব বজায় রাখবেন
আপনাদের মাঝে তত দূরত্ব বাড়তে থাকবে। জানেন তো, মানুষ তার সঙ্গীর অবহেলা পেলে মনে জেদ, তেজ আর রাগ বসতে থাকে, যা এক সময় অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সংসারে তৃতীয় পক্ষের আগমন ঘটে, সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয়। আর তখন পাশাপাশি এক বিছানায় থেকে শুধু নামে মাত্র সংসারের দায়িত্ব পালন করে গেলেও মনের দূরত্বটা আজীবন থেকে যায়। সংসারে স্বামী স্ত্রীকে থাকতে হয় একে অপরের পরিপূরক হিসেবে, পরস্পরের দোষ না খুঁজে বরং পরস্পরের যেটা প্রয়োজন তা পরস্পর মিলেই মিটিয়ে নিন। একজনের মানসিক সাপোর্ট লাগলে তাকে মানসিক সাপোর্ট দিন, সময় দিন, যত্ন নিন। অপরজনের শারীরিক সাপোর্ট লাগলে তার শারীরিক চাহিদা পূরণ করুন। কেউ কাউকে দোষারোপ না করে পরস্পরের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। সংসার জীবনে অশান্তি নিয়ে পৃথিবীর কোনো মানুষই ভালো থাকতে পারে না। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।